বিন্দু দলের নেতা কর্মীরা যারা আছেন সবাই আসসালামু আলাইকুম। শুরুতেই দুঃখ প্রকাশ ক্ষমা যাচ্ছি। আমি জাতীয় এবং স্থানীয় একটা বিষয় একটু কথা দেশে যখন যেখানেই যাচ্ছি সব জেলাতেই সাংবাদিক ভাই বোন বিচার বিভাগ কিভাবে চলবে, দুদক কিভাবে চলবে কখনো ঘটে নাই। এগুলো তো ঐতিহাসিক ঘটনা বাংলাদেশ। আমি আশাবাদী যে নির্বাচন তার ডেডলাইনের বাইরে যাবার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি। আমি সর্বপ্রথমেই আমার নেতা ঝালকাঠি জেলায় আমার বাংলাদেশ পার্টি জেলা মহানগরের সংগ্রামী সদস্য সচিব জনাব জিয়া সমালোচিত হয়েছে, সেটা হচ্ছে 5ই আগস্টের বক্তব্য বিকাল 3টায় বিজয়নগরে বক্তব্য দিচ্ছি, যখন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শত শত লাশের স্তূপ জমে গেছে এবং ওইখানে আমরা বলেছি যে যারা আমাদের গায়ের উপরে গুলি করতেছে, নিরস্ত্র প্রতিবাদী জনগণের উপরে গুলি চালাচ্ছে, তাদের ইট বালু ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠান থাকার দরকারটা কি? আমার ওই সেনাবাহিনীতে আমি কি করবো যে আমাকে মারে? যেই বিজিবি আমাকে মারে, আমার সীমান্ত পাহারা দিতে পারে না, ওই বিজিবি দিয়ে আমি কি করব? যেই পুলিশ নিরপরাধ মানুষদেরকে উঠায় নিয়ে গুম করে ফেলে, সেই পুলিশ দিয়ে আমি কি করবো? এই জন্য এটা শুধু সেনাবাহিনীর প্রশ্ন না, আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রশ্ন করেছি, কারণ এটা জবাবদিহিতার প্রশ্ন। আমার সচিবালয়ের প্রশ্ন, যে যেই সচিবরা রাতের বেলা ভোট করে দেয়, এই সচিব আমি ট্যাক্সের টাকা দিয়ে কেন পুষবো? তো এটা শুধু সেনাবাহিনীর প্রশ্ন। রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে জনগণের প্রতিষ্ঠান হইতে হবে, মানুষের প্রতিষ্ঠান হইতে হবে, আইনের মধ্যে চলতে হবে। সেটা সেনাবাহিনীর প্রধান হোক, প্রধান বিচারপতি হোক, বাইতুল মোকাররমের খতিব হোক, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত হোক, প্রত্যেককে আইনের শাসনের মধ্যে চলতে হবে, জনগণের পক্ষে থাকতে হবে। জনগণের বুকে গুলি চালাবেন আবার তার প্রতি আমার আস্থা থাকবে, এটা তো হইতে পারে না। এই সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা বিচারে বাধা দিচ্ছে না। প্রফেসর ইউনুস 8 মাস পরে আয়নাঘর ওপেন করতে পারছেন, বলতে পারেন না। এই যে পলাতক জেনারেলরা, এই যে ক্রিমিনাল গ্যাং পালায় গেছে ভারতে, তাদের মাধ্যমে পালাইছে। এই সেনাবাহিনীর কর্মকর্তারা গোয়েন্দা সংস্থা হেল্প করছে না? আমরা চাল ডাল সিদ্ধ করে খাই না বলেন, আমরা বুঝি না কে এখানে পালাইতে সাহায্য করতেছে। তাহলে একটা গোয়েন্দা সংস্থার 4-5 জন প্রধান যদি আমার শত্রু রাষ্ট্রে পালিয়ে যায়, সেই রাষ্ট্রের নিরাপত্তা কোথায় আপনি বলেন? এটা একটা রাষ্ট্রের জন্য কোন লেভেলের ঝুঁকি যে আপনার ডিজিএফআই এনএসআই এর প্রধানরা পালায় ভারতে চলে গেছে, অন্য দেশে চলে গেছে। আপনার কোন লেভেলের তথ্য অলরেডি শত্রুদের কাছে সারা পৃথিবীতে চলে গেছে। তো সেই জায়গায় আমাদের বক্তব্য হচ্ছে শুধু সশস্ত্র বাহিনী না, আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আগের যে পেশাদারিত্বের জায়গা আছে সেখানে তাকে ফিরায় আনতে হবে, তা না হলে এই রাষ্ট্র থাকবে না। নির্বাচনে কোনো দল যদি ইলেকশনে জেতে, সেটা তার নিজস্ব ম্যান্ডেট নিয়ে জিতবে এবং জুলাই সনদের উপরে মানে ম্যান্ডেটটা তার ইলেকশন ম্যান্ডেটের প্রধানতম ম্যান্ডেট না, তার নিজস্ব ম্যানিফেস্টো আছে। ধরেন বিএনপি তার নিজস্ব ম্যান্ডেট দেবে, জামাত তার নিজস্ব প্রস্তাবনা দেবে, ওটার উপরে জিতবে। অতএব নির্বাচনের পরে এই ম্যান্ডেটটা নেওয়ার ভিতরে একটা শুভঙ্করের ফাঁকি হয়ে যেতে পারে। কোনো কোনো দল বলছে 100% পিয়ারে চলে যেতে হবে, আমরা এটার সাথে একমত না। আমরা বলছি যে 300 অথবা 400 আসন যদি হয়, সেক্ষেত্রে 100 আসনে পিয়ার করেন আর বাকিগুলো আগের নিয়মে চলুক। কারণ ভোটার জনগোষ্ঠীর যে লেখাপড়া শিক্ষা দীক্ষার মান, তাদেরকে নতুন পদ্ধতিতে আপনার ইউজ করতে, তাদেরকে বোঝানোর জন্য যে সময়টা দরকার, সেটা আমাদেরকে হুট করে নেওয়াটা সমীচীন হবে না, আমাদেরকে একটা সময় নিয়ে করা দরকার। সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা ছিল। আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমরা 2টা কক্ষ চাই না, আমরা এক কক্ষীয় সংসদ চাই। কারণ হচ্ছে যে বাংলাদেশ গত 54 বছরে একটা সংসদকে কার্যকর করতে পারে নাই, সে 2টা সংসদ কিভাবে কার্যকর করবে? বরং যেটা হবে, এই 100 আসন নিয়ে কেনাবেচার হাট বসবে। ধরেন এক একটা আসনে 5 জন মনোনয়ন চাচ্ছে, তো বলবে যে ঠিক আছে তুমিও 10 কোটি দাও, তুমি 10 কোটি দাও, তোমার উপরে পাঠিয়ে দিব, তোমাকে এখানে দিলাম আর তোমার উপরে দিব। এরপরে পেশাজীবী সংগঠনগুলো যেটা হবে, কেনাবেচার হাটে পরিণত হবে। ডাক্তার, নার্স, টিচার, ইঞ্জিনিয়ার, উকিল, এই যত পেশাজীবী সংগঠন আছে, এরা ইতিমধ্যে দলীয় রাজনীতি করে প্রত্যেকটা পেশাকে ধ্বংস করে দিয়েছে। এরপরে যদি উচ্চকক্ষ হয়, এরা উচ্চ মূল্যের বিদেশি উটের কোরবানির যে দর হয়, সেই উচ্চ মূল্যের উটের দরে তারা কেনাবেচা করবে উচ্চকক্ষের সদস্য হওয়ার জন্য। তাই আমরা নীতিগতভাবে এটার বিরুদ্ধে, আমরা বোধ করছি এটা প্রয়োজন নাই। বরং আমরা বলেছিলাম এক কক্ষে প্রয়োজনে সংরক্ষিত আসন যেটা 50 আছে, এটাকে 100 করে দেন। 100 করে সংরক্ষিত আসনটা শুধু মেয়েদের জন্য না, সবার জন্য করেন।
সেখানে পেশাজীবীদেরকে নেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নেন, যারা সংখ্যালঘু আছে তাদেরকে নেন।